নবম দশম এবং এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি তোমাদের ইকবাল স্যার। আজকের এই ভিডিওতে চতুর্থ অধ্যায় জীবনী শক্তির আমি দ্বিতীয় লেকচার তোমাদের সামনে তুলে ধরছি এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সোজাসুজি আমরা আলোচনায়। সেটা হচ্ছে আজকে আলোচনা করব শ্বসন নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে কি হয়, অনবরত শক্তি উৎপন্ন হয়, যে শক্তি আমাদের জৈবিক কার্যাবলী সম্পন্ন করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো শ্বসনটা কি? শ্বসন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় প্রশস্ত খাদ্যবস্তু জারিত হয়ে কি হয়, শক্তি উৎপন্ন হয়। ওকে, আর শ্বসন প্রক্রিয়ায় যে সকল খাদ্যবস্তু ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় শ্বসনিক বস্তু। শর্করা হতে পারে, সেটা আমিষ হতে পারে, সেটা লিপিড হতে পারে, ইত্যাদি। ওকে, তাহলে চলে আসো, আমরা জানলাম শ্বসনটা কি, আমরা জানলাম শ্বসনিক বস্তু কি। এখন চলে আসো এই যে শ্বসনের প্রকারভেদ। শ্বসন অক্সিজেনের উপর নির্ভর করে শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবাত আর একটা হচ্ছে অবাত। সবাত মানে কি? যে শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় সেটা হচ্ছে সবাত শোষণ, আর যে শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না সেটা হচ্ছে অবাত শোষণ। এই সবাত অবাতের পার্থক্য তুলনামূলক আলোচনা পরীক্ষায় এসেছে, সুতরাং এটা একটু দেখে নাও, দেখে নিলেই হবে। আর ডোন্ট ফিয়ার, ইকবাল স্যার ইজ হিয়ার। লাইক, কমেন্টস এন্ড শেয়ার। খাতা নিয়ে রেডি থাকো, কারণ লিখবে তুমি খাতায়, থাকবে তোমার মাথায়। ওকে, চলে আসলো সবাত আর অবাতে চলে আসলাম। আমরা বলেছি একটু আগেই যে সবাতে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাতে অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত হচ্ছে এমন একটি শ্বসন প্রক্রিয়া যেখানে খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, সম্পূর্ণরূপে জারিত হয়। শ্বসন মানে হচ্ছে জারণ, এবং জারণের ফলে কি হয়, প্রশস্ত খাদ্যবস্তু থেকে শক্তি নির্গত হয়। এই সবাত শোষণ প্রক্রিয়ায় খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, যার কারণে এখানে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। পক্ষান্তরে এই অবাত শোষণ প্রক্রিয়ায় খাদ্যবস্তু আংশিক জারিত হয়, যার ফলে এখানে সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ওকে, মনে রাখতে হবে এই সবাত শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি, 6 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর এখানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অবাত শোষণ প্রক্রিয়ায়। সবাত শোষণ প্রক্রিয়ায় 38 অণু এটিপি তৈরি হয়। এটিপি নিয়ে আমি একটি ভিডিওতে পরবর্তীতে আলোচনা করব। সবাত শোষণ প্রক্রিয়ায় 38 অণু এটিপি তৈরি হয়, আর অবাত শোষণ প্রক্রিয়ায় তৈরি হয় 2 অণু এটিপি। স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া, সবাত শতে সবাত, শতে হচ্ছে স্বাভাবিক শ্বসন। এটি হচ্ছে উদ্ভিদ প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। আর নিম্ন শ্রেণীর জীব, বিশেষ করে ব্যাকটেরিয়া, ইস্ট, এদের ক্ষেত্রে অবাত শোষণ সম্পন্ন হয়। সবাত শোষণের 4টি পর্যায় বা ধাপ রয়েছে, অবাত শোষণের রয়েছে 2টি পর্যায় বা ধাপ। সবাত শোষণ প্রক্রিয়ায় 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হয়, আর অবাত শোষণ প্রক্রিয়ায় মাত্র 56 কিলো ক্যালোরি পার মোল উৎপন্ন হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ এসেছে, এই 686 আর 56 কিলো ক্যালোরি কয় অণু এটিপি তৈরি হয়, অবাতে কয় অণু এটিপি তৈরি হয়, কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় অবাতে। এগুলো একবারে মাথায় প্লাস খাতায় লিখে নাও, ইনশাআল্লাহ হতাশ হবে না। চলে আসো এবার বিক্রিয়ায়। এই যে 2টি বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়া 2টা একবারে মনে পানে খাতায় প্লাস মাথায় এবং হৃদয়ে গেঁথে নাও। এখান থেকেই প্রশ্ন এসেছে। যদি তুমি বিগত বছরের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করো, পর্যবেক্ষণ করো, তাহলে দেখতে পারবে এখান থেকেই প্রশ্ন এসেছে রে বাবা, এখান থেকেই প্রশ্ন এসেছে। এর জন্য সবাত অবাত এই 2টি রাসায়নিক বিক্রিয়া, এই 2 প্রকার শ্বসনের রাসায়নিক বিক্রিয়া একবারে ঠোঁটস্থ। ফিল করো, ফিল করো, ফিল করো, ফিল করলেই কাজে দিবে। এবার চলে আসি শ্বসনের ধাপ। শ্বসনের ধাপ, সবাত শ্বসনের ধাপ 4টি ধাপে বা পর্যায়ে সম্পন্ন হয়, যার প্রথমটি হচ্ছে গ্লাইকোলাইসিস। অর্থাৎ এই ধাপে, এটি হচ্ছে সবাত শোষণের প্রথম ধাপ। এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, যেহেতু অক্সিজেনের প্রয়োজন হয় না, তার মানে এটি অবাত শোষণেরও প্রথম ধাপ। অর্থাৎ অবাত শোষণে আমরা জানি অক্সিজেনের প্রয়োজন হয় না, এই কারণে বলা হয় যে সবাত ও অবাত উভয় শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটি কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এবং মনে রাখতে হবে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট 4 অণু এটিপি তৈরি হয়, 4 অণু এটিপি তৈরি হয়, 4 অণু এটিপি তৈরি হয়। 2 অণু NADH প্লাস H প্লাস তৈরি হয়, এবং কি তৈরি হয়, 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি কি হয়ে যায়, খরচ হয়ে যায়, যার মধ্যে 2 অণু এটিপি কি হয়ে যায়, খরচ হয়ে যায়। তো এই কথাগুলো আমাদেরকে একটু মাথায় এবং খাতায় লিখে রাখতে হবে। ওকে, তারপরে চলে আসছি আমরা অ্যাসিটাইল কোয়ে, যেটি হচ্ছে সবাত শোষণের দ্বিতীয় ধাপ। এখন তোমাকে মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিসে উৎপাদিত বস্তু কি ছিল, উৎপাদিত বস্তু ছিল পাইরুভিক অ্যাসিড। অর্থাৎ গ্লুকোজ ভেঙে গিয়েছিল, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, গ্লুকোজ ভেঙে গিয়েছিল, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। এখন তোমাকে সেটাই মনে রাখতে হবে যে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। এই অ্যাসিটাইল কোয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড তারা বিয়োজিত হয়ে যাবে এবং নতুন কিছু যৌগ তৈরি করবে। তুমি মনে রাখো যে এই যে অ্যাসিটাইল কোয়ে, এখানে কি হয়, 1 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে, 1 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে 1 অণু অ্যাসিটাইল কোয়ে, 1 অণু কার্বন ডাই অক্সাইড, 1 অণু মহাসব, তুমি জানাচ্ছ, 1 অণু কার্বন ডাই অক্সাইড, 1 অণু NADH প্লাস H প্লাস এবং তৈরি করে।
এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু NADH প্লাস S প্লাস তৈরি করে। অর্থাৎ আমরা দেখলাম যে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু NADH প্লাস S প্লাস এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে আমার গ্লাইকোলাইসিসে কয় অণু পাইরুভিক অ্যাসিড ছিল? 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল। তাহলে 2 অণু থেকে এই অ্যাসিটাইল কোয়ে সবকিছু কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে যখন আসবে তখন এখানে 2 অণু থেকে 2 অণু NADH প্লাস S প্লাস এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ওকে, শ্বসনের তৃতীয় ধাপ, সবার শ্বসনের তৃতীয় ধাপ যেটা হচ্ছে ক্রেবস চক্র। যেটা হচ্ছে কি ক্রেবস চক্র। ওকে, মনে রাখতে হবে এটি আবিষ্কার করেছেন ব্রিটিশ ইংরেজ প্রাণ রসায়নবিদ হ্যান্স ক্রেবস এবং তার নাম অনুসারে এটাকে ক্রেবস চক্র বলে আখ্যায়িত করা হয়। এখানে কি হয়? এখানে এসে এই যে অ্যাসিটাইল কোয়ে এই যৌগটা কি হয়? ভেঙে যায়। এটা একটা 2 কার্বন বিশিষ্ট যৌগ, যার কার্বন সংখ্যা ছিল 2। এখানে এরা ভেঙে গিয়ে কি তৈরি করে? 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে 3 অণু NADH প্লাস S প্লাস তৈরি করে এবং এক অণু FADH2 তৈরি করে। এক অণু FADH2 তৈরি করে। তাহলে এক অণু অ্যাসিটাইল কোয়ে ভেঙে গিয়ে 3 অণু NADH প্লাস S প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু FADH2 আর এক অণু GDP তৈরি করে। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে ভেঙে গিয়ে হবে ডাবল হবে। অর্থাৎ 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH প্লাস S প্লাস 2 অণু FADH2, 2 অণু GDP তৈরি করবে। এবং এই যে আমি যে বললাম এই ক্রেবস চক্র, এটা কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে সম্পন্ন হবে। অর্থাৎ গ্লাইকোলাইসিস ব্যতীত সবার শ্বসনের যে বাকি 3টি পর্যায় তারা মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হবে। শুধুমাত্র গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সম্পন্ন হবে। ওকে, সর্বশেষ ধাপ সেটি হচ্ছে ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওকে, এটিও মাইটোকন্ড্রিয়া সংগঠিত হবে এবং শ্বসনের যে বাকি 3টি পর্যায়ে উৎপন্ন NADH প্লাস S প্লাস FADH2 এরা জারিত হয়ে যাবে। এরা জারিত কি করবে? ATP, উচ্চ শক্তির ইলেকট্রন, প্রোটন ইত্যাদি উৎপন্ন করবে, পানি ইত্যাদি উৎপন্ন করবে এবং এই ইলেকট্রনগুলোই মূলত এই তন্ত্রের মধ্যে অর্থাৎ ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে যাওয়ার সময় যে শক্তি প্রদান করবে সেটা এটিপি তৈরিতে কি হবে? ব্যবহার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সবার শ্বসনের 4টি ধাপ বা পর্যায়। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে, তোমরা অনেকে বলেছিলে যে রেখা চিত্র স্যার বুঝি না, মাথায় ঢুকে না, এই যে দেখে নাও। আমি বলেছি সবার শ্বসনের প্রথম পর্যায়ে ছিল গ্লাইকোলাইসিস, যেখানে কি হয়েছে? গ্লুকোজ ভেঙে গিয়ে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। অর্থাৎ 2টা হাত বের হয়েছে, একটা গ্লুকোজ ভেঙে গিয়ে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। এই যে গ্লুকোজ ভেঙে গেছে, খেয়াল করো, গ্লুকোজ ভেঙে গেছে। কয়টা পাইরুভিক অ্যাসিড তৈরি করছে? 2টা। এই যে একটা পাইরুভিক অ্যাসিড, এই একটা পাইরুভিক অ্যাসিড। আরো কি তৈরি করছে? এখানে 4 অণু ATP তৈরি হয়েছে, 4 অণু ATP এবং কি তৈরি হয়েছে? 2 অণু NADH প্লাস S প্লাস। এই যে 4 অণু ATP এবং 2 অণু NADH প্লাস S প্লাস, 2 অণু NADH2 তৈরি হয়েছে। ক্লিয়ার? ওকে, এর মধ্যে 2 অণু ব্যবহার হয়ে গেছে। এই যে 2 অণু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ব্যবহার হয়ে গেছে 2 অণু। ওকে, এটি হচ্ছে খাতা প্লাস মাথায় রাখবো। তারপরে আসো, আমরা বলছি যে গ্লাইকোলাইসিসের পরে যে সবার শ্বসনের ধাপ সেটা হচ্ছে অ্যাসিটাইল কোই। অ্যাসিটাইল কোই কি হচ্ছে? এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল, এই যে এক অণু পাইরুভিক অ্যাসিড, এই আর এক অণু পাইরুভিক অ্যাসিড, এটা ভেঙে গিয়ে কি তৈরি করছে? অ্যাসিটাইল কোই তৈরি করছে। কয় অণু অ্যাসিটাইল কোই তৈরি করছে? 2 অণু অ্যাসিটাইল কোই। এই যে একটা অ্যাসিটাইল কোই, এই যে একটা অ্যাসিটাইল কোই, 2 অণু অ্যাসিটাইল কোই তৈরি করছে। শুধু কি অ্যাসিটাইল কোই তৈরি করছিল পাইরুভিক অ্যাসিড? তারা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছিল। তার মানে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছিল। এই যে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, এই যে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবং সর্বশেষ যে তৃতীয় যে সবার শ্বসনের ধাপ সেটা ছিল ক্রেবস চক্র, যেখানে বিপুল পরিমাণ যোগ উৎপন্ন হয়েছে এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। ওকে, সেটা কি? অ্যাসিটাইল কোয়ে থেকে। আমরা জানি যে কয় অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছিল? 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছিল এবং 2 অণু থেকে সবকিছু ডাবল হয়েছিল। খেয়াল করি, আমরা দেখেছিলাম যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 6 অণু NADH2, এই যে 6 অণু NADH2, এই 3 অণু NADH2, এই 3 অণু NADH2, 6 অণু NADH2, তারপরে 2 অণু FADH2, এই যে FADH2, এই যে FADH2, 2 অণু GDP, এই যে 1 অণু GDP, এই যে 1 অণু GDP এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড, এই যে 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এইভাবে সামগ্রিকভাবে সবার শ্বসনের যে 4টি ধাপ, সেখান থেকে আমরা 6 অণু কার্বন ডাইঅক্সাইড পাই এবং 6 অণু পানি পাই এবং 38 অণু কি পাই? ATP পাই। এই যে এটা হচ্ছে প্রবাহ চিত্র। তাহলে তুমি মনে রেখো যে সবার শ্বসনের ধাপ বা পর্যায়ে 4টা গ্লাইকোলাইসিস। এখানে হবে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে কি হবে? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে। ক্রেবস চক্রে কি হবে? অ্যাসিটাইল কোয়ে থেকে বাদ বাকি যে যৌগগুলো অর্থাৎ 3 অণু NADH2, 2 অণু FADH2, 4 অণু 2 অণু GTP এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড এবং সামগ্রিকভাবে টোটাল উৎপাদিত যৌগের পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড হবে, 6 অণু পানি হবে এবং 38 অণু কি হবে? ATP হবে। মূলত আমার আলোচনা আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ভিডিও তোমাদের অন্য একটি লেকচার দিয়ে আমি এই অধ্যায়টি সম্পন্ন করব। সে পর্যন্ত তোমরা ভালো করে স্টাডি করো, আশাহত হইও না, নিয়মমাফিক পড়াশোনা করো, শিক্ষকের পরামর্শ মেনে চলো, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। আবারও বলতেছি, ডোন্ট ফিয়ার, আই এম হিয়ার। আল্লাহ হাফেজ।